আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। গত পর্ব পর্যন্ত আমরা মোটামুটি ওয়ার্ডপ্রেসের বেসিক কিছু বিষয় জেনেছিলাম। আজকের এই পর্ব হচ্ছে মূলত আমরা এই যে ফ্রি থিমটি ইনস্টল করলাম, এই ফ্রি থিমটি সুন্দর করে কাস্টমাইজ করে একটি ওয়েবসাইট তৈরি করব, অর্থাৎ একটি পরিপূর্ণ ওয়েবসাইটের আউটলুক আমরা আনবো এবং সেই ওয়েবসাইটটি আমরা এর পরের পর্বে সার্ভারে আপলোড করব। তাহলে এই পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করার জন্য হচ্ছে এই ফ্রি থিমটিকে কাস্টমাইজ করতে হবে। তাহলে এই ফ্রি থিম কাস্টমাইজেশন হচ্ছে আজকের এই এপিসোড, এবং এই থিমটি কাস্টমাইজেশন করার জন্য প্রথমে আমরা এই যে এখানে বলা আছে দিস থিম রিকমেন্ডস দ্য ফলোয়িং প্লাগইনস, এই থিমটি এই প্লাগইনসটি রিকমেন্ড করতেছে। তাহলে এই প্লাগইনসটি আগে আমরা এখান থেকে বিগিন ইনস্টল দ্য প্লাগইন, এটা আমরা এখান থেকে প্রেস করব। প্রেস করার পরে এই যে এখান থেকে এই প্লাগইনসটি আমরা ইনস্টল করে ফেলব। অর্থাৎ দেখুন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইনস, সেই প্লাগইনসটি আমরা এখান থেকে ইনস্টল করব। ইনস্টল করার পরে এরপরে বিভিন্ন অপশন আমরা এখানে পাবো, যে সমস্ত অপশনের মাধ্যমে হচ্ছে আমরা এই ওয়েবসাইটটিকে একটি পরিপূর্ণ ওয়েবসাইটের রূপ দান করতে পারবো। তাহলে দেখি ইনস্টলের পরে কি কি আসে। এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে নেক্সট কি অপশন আসে আমরা একটু দেখি। আচ্ছা, এটি ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে যাওয়ার পর এই যে ফ্রি থিম, এই ফ্রি থিমটা আমরা কাস্টমাইজ করার জন্য মূলত হচ্ছে এই যে এখানে কাস্টমাইজেশন অপশনে আমরা এর আগের পর্বে গিয়েছিলাম, সেই জিনিসটা এখান থেকে স্বয়ং সম্পূর্ণ কাজ শেষ করব। প্রথমে আমরা কাস্টমাইজে প্রেস করব। কাস্টমাইজে প্রেস করার পরে একটা বিষয় আমরা এখান থেকে চেঞ্জ করব। এখানে একটা অ্যাক্টিভেশন অপশন আছে, যে এই কোম্পানির যে প্লাগইন, সেই প্লাগইনসটা অ্যাক্টিভেশন অপশন অ্যাক্টিভ করতে বলছিল, সেটা আমরা অ্যাক্টিভ করে নিলাম। এবং অ্যাক্টিভ করার পরে হচ্ছে এখন আমাদের কাজ করতে অনেক সহজ হয়ে যায়। প্রথমে আমরা নিচের দিকে সাইট আইডেন্টিটিতে চলে যাই। সাইট আইডেন্টিটিতে প্রথমে আমরা দেখছিলাম যে এখানে একটা লোগো দেওয়ার অপশন আছে। আমরা এখানে একটা ট্রান্সপারেন্ট লোগো দেই। ট্রান্সপারেন্ট লোগোটা আমরা আমাদের ওয়েবসাইট থেকে আপলোড করি। আমাদের ওয়েবসাইটে এইখানে এই লোগোটা যদি ইউজ করি তাহলে মনে হয় ট্রান্সপারেন্ট লোগো হিসেবে আমরা দেখতে পাবো। আশা করা যায় এটা ট্রান্সপারেন্ট লোগো, এখান থেকে আমরা দিচ্ছি। হ্যাঁ, এটা ট্রান্সপারেন্ট লোগো। আমরা এই ট্রান্সপারেন্ট লোগোকে এভাবে এখান থেকে ক্রপের মাধ্যমে নিয়ে গিয়ে ইউজ করব। দেখুন, এবার ট্রান্সপারেন্ট লোগো চলে আসছে, অর্থাৎ লোগোর পিছনে যে জিনিসটা, সেই জিনিসটা পরিষ্কার দেখা যাচ্ছে। এরপরে বলা হয়েছে কি যে রিভার্স ট্রান্সপারেন্ট লোগো। আচ্ছা, রিভার্স ট্রান্সপারেন্ট লোগো দরকার আছে কিনা এটা আমরা করব না। এরপরে হচ্ছে ওয়েবসাইটের টাইটেল, ওয়েবসাইটের ট্যাগলাইন, যেগুলো আমরা এখান থেকে চাইলে এদিকে ডিসপ্লে করে দিতে পারি। এখানে ডিসপ্লে হয়ে যেতে পারে, তো এই বিষয়গুলো আমরা চাইলে ডিসপ্লে করে দিতে পারি। এখানে এই বিষয়গুলো আমরা ডিসপ্লে করব না। তারপর হচ্ছে সাইটের আইকন। সাইটের আইকন যে জিনিসটা কি ফ্যাব আইকন বলা হয়, এই ফ্যাব আইকনই এখান থেকে আমরা পাবো। এখান থেকে আমরা ফ্যাব আইকন আছে কিনা, যাই হোক এখানে ফেসবুক পেজডি, আচ্ছা ফ্যাব আইকন আমাদের এখন আপাতত প্রয়োজন নেই। ফ্যাব আইকন আমরা এখান থেকে তৈরি করে দিতে পারি। এখান থেকে আমরা ফ্যাব আইকন বানাতে পারি চাইলে। যে ফ্যাব আইকনটা আসলে কীভাবে করব, আমরা যদি এটাকে সিলেক্টে প্রেস করি, দেখুন এই যে এখান থেকে আমরা ফ্যাব আইকন তৈরি করতে পারবো। এখান থেকে এটাকে ছোট করে আরও ছোট করে আমরা ফ্যাব আইকন করতে পারবো। এই হচ্ছে ফ্যাব আইকনের পলিসি, যে এরকম একটা ফ্যাব আইকন এরকম দেখা যায়। এটাকে যদি আমরা এদিকে ছোট করি, আর ছোট হচ্ছে না, এবার ক্রপ করে আমরা এটাকে ফ্যাব আইকন করে ফেললাম। আর ফ্যাব আইকন হচ্ছে মূলত এই যে এইখানে ডিসপ্লে হয় একটা ওয়েবসাইটের, এই যে এইখানে ডিসপ্লে হয়। যেমন আমরা যখন এইখানে গুগল ফটোসে ঢুকছি, এইখানে এই আইকনটা দেখাচ্ছে, ঠিক এরকম এখানে এই আইকনটা দেখাবে। এটাই হচ্ছে ফ্যাব আইকনের কাজ। তো এ পর্যন্ত আমরা যদি পাবলিশ দিই, তাহলে আমরা একটু রিলোড করে দেখি যে এখানে জ্যাম্পের লোগোটা আছে, এটা চেঞ্জ হয়ে ফ্যাব আইকনের লোগো আসবে এবং এখানে ইউটিউব সলিউশনের লোগো আসবে। দেখি আসে কিনা। দেখুন, এগুলো চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এগুলো আপনি চাইলে এরকম আস্তে আস্তে পরিবর্তন করতে পারবেন। এভাবেই কাস্টমাইজেশনের কাজ করা হয়। এরপরে আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যেয়ে সাইট আইডেন্টিটির পর আছে কালার, অর্থাৎ এই যে এই সাইটের যে কালার আছে, এটা হচ্ছে বেজ কালার বা প্রাইমারি কালার বা থিম কালার। তাহলে এই কালারটা আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এই কালারটা যদি পরিবর্তন করে আমার ইচ্ছা মতো আমি একটা কালার দিই, এখানে কি কালার আছে, এখানে যে কালারই থাক, আমি এখানে 08C এটা আমার ইচ্ছা মতো বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে পাবলিশ করি, দেখুন পুরো থিমের কালার থিম চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে, এইরকম ব্যাকগ্রাউন্ড কালার হবে। তাহলে এটা আমরা এখান থেকে সরিয়ে দিলাম এবং বুঝতে পারলাম যে কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে হেডার মিডিয়া, এই যে এখানে যে হেডার মিডিয়া, এই জিনিসটা এখান থেকে আমি চেঞ্জ করতে পারি, হেডারে যে ছবি। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে এই ইমেজটা ব্যবহার করা আছে, অন্য অন্য জায়গায় এই ইমেজটা আমরা ব্যবহার করতে পারি। এখানে চাইলে এখান থেকে চেঞ্জ ইমেজ থেকে দিয়ে নতুন ইমেজ ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে মেনুস, যেটা আমরা ওই আগে দেখে আসছিলাম যে মেনু এখান থেকে ডিফাইন করা যেতে পারে। মেনু 1 যেটা আমরা ওখান থেকে ডিফাইন করে রেখেছি, সেই মেনুটা আমাদের উপরের দিকে আসছে। এই যে মেনুটা আমরা ওদিক থেকে ডিফাইন করে আসছি, সেই মেনুটা এখানে আসছে।
এখানে আমার স্ক্রিন ছোট বলে এটা ছোট হয়ে দেখাচ্ছে। এরপর হচ্ছে মেনুসের পরে কি কি আছে, উইডজেটস। আমরা উইডজেটস নিয়ে একটু কাজ দেখেছিলাম যে উইডজেটসটা হচ্ছে মূলত এই যে নিচের দিকে এই বিষয়গুলো উইডজেটস থেকে আনা হয়, বা আমরা যখন কোনো পেজে যাব তখন এই যে ডান দিকে যদি কিছু আনি সেটা উইডজেটস থেকে আনা হবে। তো এখন এই হলো উইডজেটস। তো উইডজেটস বিভিন্ন রকম হতে পারে, আমরা মেইন সাইডবার উইডজেটস, টু লেফট উইডজেটস ইত্যাদি ইত্যাদি উইডজেটস এখানে আমরা দেখতে পারি। এখানে কি উইডজেটস আছে এই বিষয়গুলো হচ্ছে প্রথমে আছে, তারপর হচ্ছে কি এইখানে মেইন সাইডবার উইডজেটসে কিছু নাই, এইখানে উইডজেটস যদি আমরা যোগ করি তাহলে আশা করা যায় একটা কিছু চলে আসবে। আমরা এখানে প্রথমেই আর্কাইভ নেই, তারপরে হচ্ছে এখানে একটা টাইটেল দিই CHIVES আর্কাইভস নামে একটা টাইটেল দিলাম, এবং এরপরে আর একটা উইডজেটস নিব, সেটা হচ্ছে কি আর্কাইভসের পরে নিব হচ্ছে পেজেস। আচ্ছা পেজেস নিলাম, এরপর নিয়ে আমরা PAGES পেজেস লিখে দিলাম। এবার এটাকে এখান থেকে পাবলিশ করি। পাবলিশ করে আমরা আশা করা যায় এখানে কোনো কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। দেখুন আর্কাইভস এবং পেজ কিন্তু চলে আসছে, এবং এটা ডান দিকে ছিল না, এখন এখানে দেওয়ার ফলে চলে আসছে। ঠিক এভাবে এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন। উইডজেটসের পরে কি আছে, উইডজেটসের পরে আছে হোম পেজ সেটিংস। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, হোম পেজে কি কি সেটিংস আছে। প্রথম হচ্ছে লেটেস্ট পোস্ট, স্ট্যাটিক পোস্ট। স্ট্যাটিক পোস্ট দিলে কি আসবে, স্ট্যাটিক পোস্ট দিলে এখানে কোনো পোস্ট আমার আছে নাই, আমার তো আসলে কোনো পোস্ট করা নাই, সেই ক্ষেত্রে আমি লেটেস্ট পোস্ট অপশনটাই রাখলাম, এবং লেটেস্ট পোস্ট অপশনটা রেখে এটা নেক্সট করে গেলাম। এরপর হচ্ছে টপবার অপশন। টপবার অপশন হচ্ছে এই যে এখানে যে ফোন নাম্বার আছে এবং এখানে মেইল অ্যাড্রেস আছে, এবং এই যে এইদিকে কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, এইগুলো কিভাবে চেঞ্জ করতে হয় এই বিষয়গুলো হচ্ছে এখান থেকে করতে হবে। দেখুন প্রথমেই এইখানে কি বিষয় আছে, এখানে আমি এখানে মাউস বাটন প্রেস করলে এখানে যে মেইল অ্যাড্রেস আছে সেই মেইল অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা চিন্তা করি এখানে যে মেইল অ্যাড্রেস আছে আমাদের যে মেইল অ্যাড্রেস সেটা আমরা চিন্তা করি এখানে support@etosoft.solution.com, এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস, যে মেইল অ্যাড্রেসের মাধ্যমে সবাই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো মেইল অ্যাড্রেস চেঞ্জ করার পরে এখানে আমার ফোন নাম্বারটাও চেঞ্জ করার অপশন আছে, এইখানে আমি আমার ফোন নাম্বারটা প্রেস করে দেবো, অর্থাৎ আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন এই যে ডান দিকে ফেসবুক, টুইটার, তারপরে কি ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো লিঙ্ক আছে। তো এখানে আমি ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো। আমার ফেসবুকের লিঙ্ক হচ্ছে etosoft, এবং টুইটারের লিঙ্কও ঠিক একইভাবে জাস্ট etosoft। আচ্ছা এরপর হচ্ছে ফ্লিকার, RSS ইত্যাদি ইত্যাদি আছে, ইনস্টাগ্রামেও etosoft। আচ্ছা এরপর হচ্ছে গুগল প্লাস নাই আমাদের, ইউটিউবে হচ্ছে etosoft। এইরকম এইখানে আপনি আরও অনেকগুলো চেঞ্জ করতে পারবেন, এইগুলো আমরা এখান থেকে মোটামুটি চেঞ্জ করে ফেললাম। এখন এখানে বলা হচ্ছে কি যে আরও অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনি কাজ করবেন কিনা। আপাতত আমরা এই পর্যন্তই এখানে পাবলিশে প্রেস করি, তাহলে পাবলিশে প্রেস করলে এই বিষয়গুলো পাবলিশ হয়ে গেল। তো এরপরে হচ্ছে হেডার অপশন। হেডার অপশনে কি আছে আমরা একটু দেখি যে হেডারটা আসলে কীরকম হবে। দেখুন এই যে এখানে যে হেডারটা আছে এই হেডারটা আসলে কীরকম হবে এটাই হচ্ছে এখান থেকে বোঝানো হয়েছে যে হেডারটা কীরকম হবে, কোন স্ট্রাকচারে হবে, হেডারের যে স্টাইল সেই স্টাইলটা কেমন হবে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। লোগো থাকবে, মেনু থাকবে, ইত্যাদি ইত্যাদি বিষয় থাকবে। এখান থেকে আমি এটা চেঞ্জ করে দেখি চেঞ্জ হয় কিনা। দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু এটাকে যদি পাবলিশ করি, পাবলিশ করে এইখান থেকে রিলোড করি, রিলোড করে দেখব যে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা। দেখুন এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখান থেকে আপনি এরকম চাইলে হেডার স্টাইল চেঞ্জ করতে পারেন। এই স্টাইলটা দিয়ে যদি আমি এখান থেকে পাবলিশ দিই, পাবলিশ দিয়ে যদি এখান থেকে এটাকে একটু রিলোড করে দেখি যে স্টাইল চেঞ্জ হয় কিনা। দেখুন স্টাইল আর একটু চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকবারই কিছু না কিছু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এই হেডারগুলো চেঞ্জ করতে পারবেন। তো এরপরে হচ্ছে আমরা একটু হেডার অপশনের নিচে চলে যাই লেআউট অপশন, অর্থাৎ থিমের লেআউটটা কেমন হবে। দেখুন এখানে বেশ কয়েকটি লেআউট আছে, আপনি কোন ধরনের লেআউট দিতে চান এখান থেকে আপনি সেই লেআউটটা সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে কি আছে, এরপরে হচ্ছে স্লাইডার। এই যে এখানে স্লাইডারে যে 4টে কন্টেন্ট আছে এই 4টে কন্টেন্ট এখান থেকে আপনি সেটিংস চেঞ্জ করতে পারবেন। স্লাইডারের ডিউরেশন কত সেকেন্ড পর এটা কাজ করবে এখানে সেই জিনিসটা আপনি চাইলে এখান থেকে বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। এরপর হচ্ছে এই ইফেক্টটা কি হবে, প্যারালাক্স ইফেক্ট হবে। এরপর হচ্ছে কি, এরপর এখানে বেশ কিছু সেটিংস অন অফ করার অপশন আছে যেগুলো হচ্ছে আপনি এখান থেকে চাইলে অফ করতে পারেন। যে ট্রান্সপারেন্ট হেডার যদি এখান থেকে অফ করে দেয় তাহলে এই যে এখানে যে ট্রান্সপারেন্সি ছিল সেটা চলে যাবে। দেখুন এটা চলে গেছে, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডে যে ট্রান্সপারেন্সি ছিল এটা এখান থেকে অফ করে দিলে চলে যাবে। ঠিক এই যে এবার ট্রানজ্যাকশন ইফেক্ট, কোন ইফেক্টে ট্রানজ্যাকশন হবে, এখানে ফেড আপ দেওয়া আছে, আপনি গো ডাউন দেন, গো ডাউন দিলে আশা করা যায় এবার সবগুলো ছবি শুধু নিচের দিকে যাবে। একটু দেখুন যে আসলে তাই হয় কিনা, সবগুলো ছবি এবার নিচের দিকে যাবে। আমরা এখান থেকে একটু সিলেক্ট করে দেখি, নেক্সট করে দেখি যে নিচের দিকে যায় কিনা। এই দেখুন সবগুলো নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ইফেক্ট সেই ইফেক্ট চেঞ্জ করে দিতে পারবেন।
আপনি ব্যাক স্লাইড দেন, ব্যাক স্লাইড দেওয়ার পরে দেখুন এখানে কিভাবে স্লাইড হয়। দেখুন এই যে ব্যাক স্লাইড হচ্ছে, এই অপশনটা হচ্ছে ব্যাক স্লাইড। ঠিক এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, সেই অপশনগুলো এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আপনি ডিফল্ট দিয়ে রাখলে ডিফল্ট যেটা সেটাই কাজ করবে। এরপর হচ্ছে নিচে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলি টেক্সট ব্যাকগ্রাউন্ড, এইখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডে একটা ওভারলি কালার হবে। সেই কালারটা কেমন হবে, আপনি এই কালারটা দিলে এরকম কালার হবে, আপনি এই কালারটা দিলে এরকম কালার হবে, আপনি প্যাটার্ন দিলে এরকম কালার হবে। যে কোনো জিনিস দিবেন সেখান থেকে আপনি এই জিনিসগুলো চেঞ্জ করবেন। তাহলে আমরা ডিফল্ট যে জিনিসটা আছে সেই জিনিসটা দিয়ে রাখি, বা নাম দেই যদি, তখন কি আসে একটু দেখি। নাম দিলে কি হবে, নাম দিলে এরকম হবে। তাহলে আমরা নানি এটা দিয়ে রাখি, নানি সুন্দর দেখা যাচ্ছে। এরপর হচ্ছে স্লাইডার হাইট রিডাকশন পিক্সেল, তারপর হচ্ছে স্লাইডার ফন্ট স্টাইল। এই যে এই ফন্টটা আপনি চাইলে এখান থেকে ছোটো করে দিতে পারবেন। এটা চাইলে দেখেন এখান থেকে আমি 40 করে দিই, তখন ছোটো হয়ে গেছে। ঠিক একইভাবে এই যে এখানে টাইটেল উইথ যদি আপনি এখান থেকে 700 পরিবর্তে 600 করে দেন তাহলে ছোটো হয়ে যাবে। দেখুন এই যে ছোটো হয়ে গেছে। ঠিক এখান থেকে অনেক সেটিংস আছে, যে সমস্ত সেটিংসের মাধ্যমে হচ্ছে আপনি এই স্লাইডারটা চেঞ্জ করতে পারবেন। এবার এখান থেকে আমি পাবলিশ বাটনে প্রেস করি, পাবলিশ বাটনে প্রেস করে এবার আমরা একটু ব্যাকে যাই এবং স্লাইডার ওয়ানে গিয়ে দেখতে পাচ্ছি এই যে এখানে এই ছবিটা দেওয়া আছে এই জন্য, এবং এই টাইটেলগুলো দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে আপনি এই বিষয়গুলো চেঞ্জ করতে পারেন। এখানে আমি ফ্রি লেআউটসের পরিবর্তে ফ্রি থিমস দিয়ে দিই, দেখি ফ্রি থিমস চেঞ্জ আসে কিনা। দেখুন ফ্রি থিমস এবার পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে, এই দেখুন এখানে ফ্রি থিমস কথাটা চলে আসছে। অর্থাৎ এখান থেকে আপনি যে বিষয়গুলো চাবেন সেই বিষয়গুলো চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে কোন লিঙ্কে যাবে, এখানে যে এই যে লিঙ্ক আছে এখানে প্রেস করলে এই লিঙ্কে চলে যাবে, এই লিঙ্কে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবেন। এখানে নো মোরের পরিবর্তে আপনি সাবস্ক্রাইব নাও লিখে দেন, সাবস্ক্রাইব। আচ্ছা, সাবস্ক্রাইব নাও লিখে দিলে আশা করা যায় এই যে এখানে এবার সাবস্ক্রাইব নাও আসবে। তো আমরা এখানে পাবলিশ করলাম, পাবলিশ করার পর আশা করা যায় সাবস্ক্রাইব নাও আসবে। আমরা একটু দেখি সাবস্ক্রাইব নাও আসে কিনা। দেখুন সাবস্ক্রাইব নাও এখানে চলে আসছে, এই যে সাবস্ক্রাইব নাও চলে আসছে। ঠিক এমনিভাবে এখান থেকে আপনি সমস্ত বিষয়গুলোই কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা স্লাইডার সেটিংসে গিয়ে এই বিষয়টাকে একটু ফেড দিয়ে রাখি, ফেড দিয়ে রাখলে এই বিষয়টা সুন্দর দেখা যাচ্ছিল। আমরা ফেড দিয়ে আবার এটাকে সেটিংসে দিই। তো এরপরে আমরা ব্যাকে চলে যাই, ব্যাকে গিয়ে রেসপন্সিভ মেনু, অর্থাৎ এই যে উপরে মেনুটা আছে এটা রেসপন্সিভ হবে কিনা, জেনারেল অপশনসে কি মোবাইল রেসপন্সিভ হবে কিনা, কতটুকু কি হবে ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো এখান থেকে আপনি সিলেক্ট করার মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে মেনু অ্যাপিয়ারেন্স, মেনুটা কোন দিক থাকবে, এই যে এখানে মেনু কথা লেখা আছে, এখানে মেনু কথা লেখা থাকবে কিনা। এখানে যদি আমি টপ মেনু লিখে দিই তাহলে আশা করা যায় টপ মেনুটাই লেখা আসবে। দেখুন এই যে এখানে মেনু লেখা ছিল, এখন টপ মেনু চলে আসছে। সুতরাং এখান থেকে আপনি চাইলে এভাবে সব কিছুই চেঞ্জ করতে পারবেন। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বড় ফ্যাসিলিটি বা সুবিধা। আপনাকে কোড জানতে হবে না, কোড না জেনে আপনি অনেক কাজ করতে পারবেন। এরপর হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মনে হয় আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এই ওয়েবসাইটের যে বিভিন্ন ফন্ট আছে সেই ফন্টের স্টাইল কত, সাইজ কত, ফন্টের স্ট্রাকচার কত ইত্যাদি ইত্যাদি বিষয় এখান থেকে সেট করা হয়েছে। এরপর হচ্ছে ফন্ট ফ্যামিলি কি, এখানে ওপেন স্যান্স দেওয়া হয়েছে, রেগুলার দেওয়া হয়েছে, 14 হচ্ছে ফন্টের স্বাভাবিক সাইজ, এবং এরপরে হেইস টু অন্য বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করা হয়েছে। অর্থাৎ ফন্টের যে সাইজ সেই জিনিসটা এখান থেকে টাইপোগ্রাফি থেকে সিলেক্ট করা হয়ে থাকে। এরপরে আমরা এগুলো চেঞ্জ করলাম না। এরপর হচ্ছে ডিফল্ট ব্লক পেজ, ডিফল্টের যে ব্লক পেজ আছে সেটা আসলে কেমন থাকবে, এটা যেমনই থাক, এটা বাই ডিফল্ট যা আছে তাই থাকবে, সমস্যা নাই, এটা আমরা চেঞ্জ করলাম না। এখন এইখানে যে কাজটা করতে হবে, আমরা একটু এইখানে যাই দেখি যে আমাদের কোনো পরিবর্তন হয়েছে কিনা। দেখি এখানে মোটামুটি পরিবর্তন হয়েছে, কিন্তু এই দিকে তো এই দুটি পোস্ট ভালো দেখা যাচ্ছে না, আরও অনেকগুলো পোস্ট দরকার ছিল। সেক্ষেত্রে আমরা একাধিক পোস্ট দিয়ে দেখি। আমরা এই পোস্টটাকে এডিট করে আমরা এইখানে নতুন 3-4টা পোস্ট দিয়ে রাখি। টেক্সট টাইটেল, এটাকে আমরা টেক্সট টাইটেল হিসেবে দিলাম, এবং এইখানে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো এখান থেকে আমরা কপি করলাম। কপি করে এই যে এখানে আমরা এই জিনিসগুলো দিয়ে প্যারাগ্রাফ দিয়ে এটাকে আমরা এখানে দিলাম। এরপর হচ্ছে ঠিক একইভাবে এটা আমরা 3বার ইউজ করব, এবং এবার হচ্ছে এখানে আমরা ছবিটা প্রথমে ইউজ করব। কোথায় আগে আমরা নিচে ইউজ করছিলাম, এখন আমরা প্রথমে ইউজ করব, এবং এখান থেকে আমরা এদিকে নিচের দিকে গেলে ইমেজ পাবো, এই যে এদিকে ইমেজ পাবো, এখান থেকে আমরা ইমেজ আপলোড করতে পারবো। এইখান থেকে আপলোডের মাধ্যমে আমরা ইমেজ আপলোড করতে পারবো। আমাদের ইমেজ কোথায়, একটু এদিক থেকে দেখে আসি, লোগোসের মধ্যে এখানে গেলে আমরা ইমেজগুলো পাবো। তো আমরা এই যে কোনো ইমেজ এখান থেকে আপলোড করে দিই। আপলোড করে দেওয়ার পরে পাবলিশ বাটনে প্রেস করি, এবং পাবলিশ বাটনে প্রেস করার পরে আবার পাবলিশ বাটনে প্রেস করলে এখানে আমাদের আগের মতো পোস্ট ক্রিয়েট হয়ে যাবে। এবার তাহলে 2-3টি পোস্ট আমরা ক্রিয়েট করে ফেললাম, এবং মোটামুটি একটা ওয়েবসাইটের যে গতানুগতিক ওয়েবসাইট সেটা দেখুন হয়ে গেছে। অর্থাৎ ওয়েবসাইটের যে বিষয়গুলো থাকে, কিছু স্লাইডার থাকে, টাইটেল থাকে, কন্ট্যাক্টাস থাকে, ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে, এগুলো আমরা এখানে করে ফেললাম।
এখন যদি এটাকে আমরা চিন্তা করি যে আরও একবার ব্যবহার করব, আবার অ্যাড নিউ পোস্টে গেলে ঠিক একইভাবে আমরা এই জিনিসটাকে আবার ব্যবহার করতে পারবো। আমরা এখান থেকে এইটাকে 2-3 বার ব্যবহার করে দেই এবং এবার হচ্ছে আমরা মাঝখানে ফটো ইউজ করব। যাই হোক, ফটো এক এক সময় এক এক জায়গায় কেন ইউজ করতেছি, ফটো ইউজটা আসলে কীভাবে করতে হয় জিনিসটা আমরা দেখছি। অথবা এবার আমরা একটা গ্যালারি ইউজ করব। আচ্ছা, গ্যালারি যদি আমরা ইউজ করতে চাই সেই ক্ষেত্রে মাঝখানে না করে গ্যালারিটা আমরা উপরের দিকে করি। এইখানে আমরা একটা গ্যালারি ইউজ করি, ঠিক এইখানে আমরা একটা গ্যালারি ইউজ করি। তো এখানে গ্যালারি ইউজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এইখানে প্রেস করে এই যে নিচের দিকে গ্যালারি অপশন আছে, এখানে আমি গ্যালারি যদি 3টে ইমেজ আপলোড করি তাহলে আশা করা যায় গ্যালারি হয়ে যাবে। তাহলে আমি এই 1 2 3 4 5 5টা ইমেজ আমি এখান থেকে আপলোড করে দিলাম। 5টা ইমেজ আপলোড করে দিলে এখানে দেখুন সুন্দর একটা গ্যালারি অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ওয়ার্ডপ্রেসের যে এই এডিটর, এই এডিটর দিয়ে আপনি সব কিছুই সুন্দর করে করতে পারেন। এখন দেখুন এবার একটাকে আমি পাবলিশ করি। এখানে টাইটেল দেওয়া হয় না, যাই হোক টাইটেল আমি দেই টেস্ট 3। এবার আমি আবার পাবলিশ বাটনে প্রেস করলাম। পাবলিশ বাটনে প্রেস করার পর এটা পাবলিশ হয়ে গেল। আশা করা যায় এখন হচ্ছে এইটাকে আমি এখান থেকে প্রিভিউ করলে বেশ সুন্দর একটা গ্যালারি সহকারে দেখতে পাবো। দেখুন এখানে সুন্দর একটা গ্যালারি সহকারে চলে আসছে। তো এখন যদি আমরা আবার হোম পেজে চলে যাই, হোম পেজে চলে যাওয়ার পরে দেখতে পাবো যে এখানে 4টা পোস্ট আসছে, সুন্দর ছবি আসছে এবং এইখানে বেশ মোটামুটি একটা ওয়েবসাইট হয়ে গেছে। তাহলে এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা নেক্সট এপিসোডে সরাসরি সার্ভারে কীভাবে আপলোড করতে হয় এই বিষয়গুলো দেখব।